नमस्कार बंधुरा आमि शुभंकर मंडल। आज আমরা আলোচনা করব কৃষক বন্ধু ডেথ বেনিফিট স্কিমের 2019 নতুন প্রকল্প। কোনো কৃষক মারা গেলে 60 বছরের মধ্যে মারা গেলে সেই কৃষকের পরিবার 2 লক্ষ টাকা পায়। আমরা এর আগের ভিডিওতে দুটি ভিডিও বানিয়েছি কৃষক বন্ধু ডেথ বেনিফিট স্কিম সম্বন্ধে। সেই সব ভিডিওতে আমি আলোচনা করেছি যে কোন কোন ডকুমেন্টস এই কৃষক বন্ধু ডেথ বেনিফিট স্কিমে আবেদন করতে লাগে। কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি যে কৃষক বন্ধু ডেথ বেনিফিট স্কিমের ফর্মটি আপনি যখন ব্লক কৃষি দপ্তর অফিস থেকে সংগ্রহ করলেন সেই ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন এবং কীভাবে ডকুমেন্টসগুলো সেট করবেন আলোচনা করছি। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটি দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই কৃষক বন্ধু ডেথ বেনিফিট স্কিমের যে ফর্মটি আপনি সংগ্রহ করলেন দেখবেন একদম প্রথমেই একটি বাংলা ফর্ম থাকে এবং এই ফর্মটি অনেকগুলো পেজে বিভক্ত, যেহেতু সেই জন্যই আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব একটি একটি করে এই ফর্মটি সম্বন্ধে। যেমন দেখুন এই প্রথমে এই ফর্মটি থাকে বাংলা একটি ফর্ম, যেখানে যে ওয়ারিশগণ এই মৃত কৃষকের হয়ে আছেন সেই ওয়ারিশগণের প্রথম জনের নাম যিনি ওয়ারিশে আছে সেই ব্যক্তির নামটি লেখা হলো এবং তার স্বামী বা পিতার নামটি সেখানে লেখা হলো এবং তার ঠিকানা, গ্রাম, ব্লক, কোন পঞ্চায়েতের অন্তর্গত আছেন এবং কতটুকু জমি এই মৃত কৃষকের নামে ছিল এবং সেই জমির অংশীদার হিসাবে কতটুকু জমিতে দিয়ে এই কৃষক বন্ধু ডেথ বেনিফিট স্কিমে আবেদন করছেন সেই জমির পরিমাণটুকু এখানে লেখার জায়গা থাকে এবং ইনি ওয়ারিশে আছেন না অন্য কোনো বিষয়ে আছেন সেটিতে টিকমার্ক করতে হয়। এবং এটি লেখার পরে একটি জমির বিবরণ থাকে এই ফর্মটিতে। জমির বিবরণ মানে ধরুন জমিটি কোন জেলায় রয়েছে, কোন খতিয়ানে রয়েছে, কোন দাগ নম্বরে আছে, কোন মৌজায় রয়েছে, কতটুকু জমি আছে সেটির বিবরণ লিখতে হয় এবং নিচে লিখতে হয় যে মৃত কৃষক মানে জমি যে রেকর্ডে আছে যে কৃষকের নাম সেই মৃত কৃষকের নামটি সেখানে লিখতে হয়। এটি গেল এই কৃষক বন্ধু ডেথ বেনিফিট স্কিমের প্রথম ফর্মটি। দেখুন এক্ষেত্রে আমি একটি কথা বলে রাখি, এই কৃষক বন্ধু ডেথ বেনিফিট স্কিমে যে ওয়ারিশগণ আছেন ধরুন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন এরকমভাবে থাকতে পারেন ওয়ারিশরা। তো যে ওয়ারিশগণ আছেন সেই প্রত্যেকটি সেটে এই বাংলা ফর্মটি 2টি করে দিতে হয়। যেমন প্রথম ওয়ারিশের নাম এই প্রথম ফর্মে দেওয়া হলো এবং দ্বিতীয় বাংলা ফর্মটিও কিন্তু এই একটি সেটে প্রথম সেটে প্রথম ওয়ারিশের নাম লেখা হলো এবং পরেরটা দ্বিতীয় ওয়ারিশের নাম লেখা হলো। আমি 2 জন করে বলছি, এক্ষেত্রে ওয়ারিশগণ বেশি থাকলে পেজ সংখ্যা ওই বাংলা পেজের সংখ্যাটা কিন্তু বাড়বে। অর্থাৎ যদি 5 জন থাকে 5টি ফর্ম বাংলা ফর্ম হবে। এটি 2024 পর্যন্ত লিখতে হয়েছে, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী আপনি হাতে লেখা অনুযায়ী এই বাংলা ফর্মটি এখন বর্তমানে কোনো অফিস বাদ দিয়ে রেখেছে, বাংলা ফর্মটি লিখতে হয় না। তবু যাদের এই ব্লক কৃষি দপ্তর অফিস থেকে ফর্মটি সংগ্রহ করবেন তবে সেখান থেকে একটু জেনে নেবেন যে এই বাংলা ফর্মটি লিখতে হবে কিনা, মানে সবার ক্ষেত্রে লেখা উচিত কিনা। এরপরে আমরা আসি যে এই কৃষক বন্ধু ডেথ বেনিফিট স্কিমের দ্বিতীয় ফর্মটি। এটি গেল বাংলা ফর্ম। এর আসে পেজ নম্বর 1 নম্বর ফর্মে থাকে যে এই মৃত কৃষকের নাম থাকে এবং তিনি কোন জেলায় অবস্থিত, কোন ভিলেজে বা কোন জায়গায় আছেন তিনি, সেই ঠিকানাটি এবং ব্লকের নাম, কোন পঞ্চায়েতের অন্তর্গত, এগুলো লিখতে হয় এবং নিচে লিখতে হয় সিগনেচার। অর্থাৎ কি সিগনেচার করতে হয় নিচে ক্লেমেন্টসদের, মানে কি যারা ইনি আবেদন করছেন এই কৃষক বন্ধু ডেথ বেনিফিট স্কিমের ওয়ারিশ হিসাবে সেই ওয়ারিশগণদের এটা নিচে সই করতে হয়। অর্থাৎ যতজন ওয়ারিশ আছেন ততজনের সই কিন্তু এই নিচে সিগনেচারের জায়গায় ক্লেমেন্ট সিগনেচার্সের জায়গায় কিন্তু সই করতে হয় এবং পাশে বাদিকে থাকে ডেট এবং প্লেসের জায়গা, অর্থাৎ আপনি কোন স্থানে রয়েছেন সেই জায়গাটা উল্লেখ করতে হয়। এটি গেল আমাদের বাংলা পেজটা, পরে গেল প্রথমে গেল বাংলা পেজটা মানে পেজের ফর্মটি, তারপরে গেল 1 নম্বরটি। এবার আসবো আমরা আরেকটি 1 নম্বর থাকে যেখানে ক্লিমেন্টস অর্থাৎ কি ওই ওয়ারিশগণরা কতজন আছেন তাদের এই ক্লিমেন্টস 1, ক্লিমেন্টস 2, ক্লিমেন্টস 3, 4, 5, 6 করে থাকে। এবার যতজন ওয়ারিশ আছেন যদি 2 জন থাকে 2 জন, 3 জন থাকে 3 জন, 4 জন থাকলে 4 জন, এই নাম প্রত্যেকটি সেটে মানে প্রত্যেকটি ফর্মের উপরে ক্লিমেন্টস ভাগ করা আছে এরকমভাবে লাইন টেনে। তা সেখানে ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে, মানে প্রথম ক্লিমেন্টসের নাম, দ্বিতীয় ক্লিমেন্টস নাম, তৃতীয় ক্লিমেন্টস নাম যদি এরকম থাকে তো লিখবেন, ক্যাপিটাল অক্ষরে লিখবেন এবং তাদের নিচে থাকবে এজ এবং যে ক্লিমেন্টস থাকেন, হয়তো কোনো কৃষক মারা গেছেন তার বিবাহিত একটা কন্যা আছে সেক্ষেত্রে তার ডকুমেন্টস যদি অন্য ঠিকানায় হয়ে থাকে তো সেই ঠিকানাটা তার ঠিকানা লিখবেন এবং ছেলে যদি থাকে এবং ছেলের ক্ষেত্রে তার ঠিকানা অর্থাৎ কি নির্দিষ্ট যে ঠিকানাটা আছে সেই গ্রামের নাম, ভিলেজের নাম, ভিলেজের নেম, পোস্ট অফিস, পিএস, ব্লক, ডিস্ট্রিক্ট, কোন অঞ্চলের মধ্যে বা পঞ্চায়েত বা পৌরসভার মধ্যে আছেন এইগুলো উল্লেখ করতে হয়। আচ্ছা, মানে এগুলো প্রত্যেকের ক্ষেত্রে
আচ্ছা, এইবার আমরা আসব নিচে। এই ফর্মেরই নিচে থাকে জমির বিবরণ, মানে এই ফর্মটি থাকে ইংরাজিতে। এই ফর্মটি থাকবে। এখানে আপনার জমির মৌজা নম্বর লিখতে হবে, খতিয়ান নম্বর লিখতে হবে, পরিমাণটা লিখতে হবে, দাগ নম্বর লিখতে হবে। এগুলো প্লট করে লেখা থাকে, আপনি সেই সব জায়গাগুলো কমপ্লিট করতে হয়। নেক্সটে আসি 2 নম্বর ফর্মে। এই 2 নম্বর ফর্মটিতে থাকে যে এই যে ক্লেমেন্টসগুলো আছেন ওয়ারিশগণরা, এই ওয়ারিশদের প্রত্যেকের নাম আই বা ওই দিয়ে লেখা থাকে। এক্ষেত্রে আপনি আপনাদের যে ওয়ারিশগুলো আছে সেই ওয়ারিশগুলোর প্রত্যেকের নামটি এখানে লিখবেন, এবং এই লেখার পরে তিনি কোন ভিলেজে আছেন, কোনটা নয় আছেন সেটা লিখলেন, এবং তিনি কোন ব্লকে আছেন, কোন ডিস্ট্রিক্টে আছেন, এবং তিনি কোন পৌরসভার মধ্যে বা অঞ্চলের মধ্যে আছেন সেটি লিখলেন। লেখার পরে আবার এখানেও কিন্তু ক্লেমেন্টদের সই করতে হবে নিচে প্রত্যেকের, মানে যতজন ওয়ারিশ আছে প্রত্যেকের সই এখানে থাকে। এবং আগের পেজের ক্ষেত্রেও তাই, প্রত্যেক ক্লেমেন্টসের সই ওখানে থাকবে। 2 নম্বর গেল। এবার আসবো 3 নম্বর ফর্মটি। এই 3 নম্বর ফর্মটিতে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের এই ফর্মটি ওনার জন্য এখানে সিল আর স্বাক্ষর তিনি করবেন। তবু আপনি যদি মনে করেন আপনি ফ্লাপ করবেন তো করতে পারেন। এখানে যিনি মারা গেছেন তার নাম লিখতে হবে, এবং তিনি তার পিতা মাতা বা স্বামী স্ত্রী যাই হোক তার পাশে তার নাম লিখতে হবে, এবং তার ঠিকানাটি এখানে উল্লেখ করতে হয়। এবং উল্লেখ করা হয়ে যাওয়ার পরে নিচে আসে 1 2 3 4 5 করে যতজন ওয়ারিশ আছেন সিরিয়াল নাম্বার থাকে, সিরিয়াল নাম্বার অনুযায়ী প্রথম ওয়ারিশের নাম, দ্বিতীয় ওয়ারিশের নাম, তৃতীয় ওয়ারিশের নাম, এবং এই মৃত ব্যক্তির সঙ্গে সেই ওয়ারিশদের কী সম্পর্ক আছে, হাজব্যান্ড আছেন না ফাদার্স আছেন না মাদার্স আছেন, যাই হোক সেরকমভাবে একটি উল্লেখ করে এই মৃত কৃষকের নামটি লিখতে হয়, এবং তার পাশে লিখতে হয় যে তার ঠিকানাটি, মানে যে ক্লেমেন্টস আবেদন করছেন তার ঠিকানাটি কী আছে। সেই ঠিকানাটি আপনি যখন লিখলেন, লেখার পরে এই ক্লেমেন্ট যিনি ওয়ারিশগণ, এই ওয়ারিশের কোন ডকুমেন্টস দিয়ে তিনি এটা সাবমিট করাতে চাইছেন, অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, আইডি নম্বর এখানে থাকছে। ভোটার কার্ডের আইডি নম্বরটি লিখে দেবেন, আধার কার্ডের আইডি নম্বরটি লিখবেন। এখানে প্রত্যেকের ক্ষেত্রে যতজন ওয়ারিশ আছেন প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই ভোটার কার্ড, আধার কার্ড দিয়ে এবং আইডি নম্বরটি এখানে কিন্তু লিখে দিতে হয়। বাস নিচে এখানে আর সিগনেচারের কোনো জায়গা নেই, এটা বিডিও অফিসের বিডিও স্যারের কাজ, মহাশয়ের কাজ, উনি করবেন। আপনারা শুধু ওইটুকু করলেই কমপ্লিট হয়ে গেল। এবার 4 নম্বরে আসে। 4 নম্বরে আপনাদের বিভিন্ন রকমের অফিসিয়াল একটি ফর্ম থাকে, যেখানে আপনার নাম ঠিকানা এগুলো লিখতে হয়। এইরকমভাবে মোট 6টি ধাপে এই ফর্মটি কমপ্লিট হয়। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে, সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক ডিটেলসের। ব্যাঙ্ক ডিটেলস বলতে আমি বলতে চাইছি যে ওয়ারিশগণরা আবেদন করছেন, সেই ওয়ারিশগণদের প্রত্যেকের নাম ব্যাংকের অ্যাকাউন্ট অনুযায়ী নাম আছে, যে নাম আছে সেই নামগুলো লিখতে হয়, এবং তার সেই কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটির নাম এবং ব্যাংকের ব্রাঞ্চ নেম লিখতে হয়, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর লিখতে হয়, এবং ফোন নম্বর লিখতে হয়। আমরা বাংলা যখন একদম প্রথমে আলোচনা করছিলাম বাংলা ফর্মটি সম্বন্ধে, সেখানেও কিন্তু স্থানের নাম লেখা আছে, ফোন নম্বর লেখা আছে। অর্থাৎ কি আপনি যে ওয়ারিশ আছেন তাদের যদি প্রত্যেকের আলাদা আলাদা মোবাইল নম্বর থাকে, আপনি আলাদা আলাদা সেখানেও দিতে পারবেন। এই যে এখনকার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসের কথা বলছি যে ফর্মটিতে, এখানেও তাই। প্রথমে ওই ওয়ারিশের অ্যাকাউন্ট, অর্থাৎ ওয়ারিশের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম আছে সেই নামটি লিখলেন, ব্যাংকের নাম লিখলেন, ব্যাংকের ব্রাঞ্চের নাম লিখলেন, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর লিখলেন, ব্যাংকের আইএফএসসি কোড লিখলেন, এবং তারপরে ফোন নম্বরটা লিখে দিলেন। এখানে যদি 4 জন 5 জন 2 জন 3 জন হয়, আপনারা প্রত্যেকের নামটি লিখবেন, এবং ওই ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নেম, আইএফএসসি কোড এবং ফোন নাম্বারটি লিখে ফর্মটি কমপ্লিট হলো। এবং নিচে যতজনের নাম দিলেন ততজনের কিন্তু প্রত্যেকের একটি একটি করে সিগনেচার হবে, মানে ওপর থেকে নিচ পর্যন্ত। ব্যাস, তাহলে এই ফর্মটাও কমপ্লিট হয়ে গেল। এবার আছে আর একটি, যে আমি এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে শ্রম দপ্তর থেকে একটি ফর্ম থেকে এনওসি ফর্ম আনতে হয় IMW অফিসারের থেকে, মহাশয়ের থেকে। ওনাকে দিয়েই কিন্তু আপনার এই এনওসি ফর্মটি, নো অবজেকশন যে ফর্মটি, সেটি কিন্তু নিয়ে আনতে হয়। মানে কি বলতে চাইছি, যে আপনি এই কৃষক বন্ধু ডেথ বেনিফিট স্কিমে আবেদন করছেন, এর আগে কোনো কিছুতে আপনি, অর্থাৎ কি মৃত ব্যক্তি এর হয়ে আপনি অন্য কোনো জায়গা থেকে সাহায্য পাননি, আর্থিক সাহায্য পাননি, সেই হিসাবে একটা এনওসি থাকে। অন্য জায়গায় সাহায্য পেলে হয়তো এই 2 লাখ টাকার এটা আপনি কিন্তু পাবেন না। তাই একটা শ্রম দপ্তর অফিস থেকে, এখানে এই শ্রম দপ্তরের যে অফিসে নিয়ে যাবেন যে ফর্মটি, এই ফর্মটি আপনার ওই ফর্মের সেটের সঙ্গেই থাকবে। এই ফর্মটিতে আপনার শুধু মৃত ব্যক্তির নাম লিখতে হবে, এবং যিনি এই এনওসি করাতে যাচ্ছেন তেনার নামটা নিচে লিখতে হয়, এবং তার ঠিকানাটা লিখতে হয়। নিচে প্লেসটার নাম লিখে দেবেন, এবং তারপরে শ্রম দপ্তর বিডিও অফিস থেকে, শ্রম দপ্তর থেকে IMW অফিসারের থেকে আপনি এটি এনওসি করিয়ে আনবেন, মানে সিল আর স্বাক্ষর থাকবে। এটি করে আনার পরে আপনি যদি 4 জন ওয়ারিশ হন তাহলে 4টে জেরক্স করবেন, যদি 3 জন ওয়ারিশ হন 3টে জেরক্স করলেন। ওয়ারিশের উপর ভিত্তি করে আপনি এটার অরিজিনাল কপি একটা থাকবে, এবং বাদবাকি সব জেরক্স কপি থাকবে। কারণ জেরক্স কপি থাকার কারণ আমি একটু পরে আপনাকে জানাচ্ছি।
এই যে হয়ে গেল, এগুলো হয়ে যাওয়ার পরে আপনার থাকে যে এখানে যদি কোনো ব্যক্তি কোনো এই মৃত ব্যক্তির কোনো যদি ওয়ারিশে নাবালক বা নাবালিকা কেউ থাকেন, তাহলে তার জন্য একটি ফর্ম থাকে এবং তার পক্ষে তার পিতা মাতা বা অন্য যে অভিভাবক আছেন সেই অভিভাবকের কিন্তু অভিভাবকত্ব জন্য একটা ফর্ম থাকে, যেটা আপনাকে ঘোষণা করতে হয় যে আমার নাবালক পুত্র বা কন্যা আছে, যার হয়ে আমি এই কৃষক বন্ধু ডেথ বেনিফিট স্কিমে আবেদন করতে চাইছি। সেই হিসাবে একটি ফর্ম থাকে। সিম্পলি বিষয় আপনার নাম এবং যে নাবালক বা নাবালিকা আছে তার নাম এবং বয়স এখানে উল্লেখ করতে হয়। এগুলো হয়ে যাওয়ার পরে থাকে আরেকটি ফর্ম, যেটি হচ্ছে আপনাদের আপনি যিনি মৃত কৃষক মারা গেছেন সেই কৃষক যে সত্যি মারা গেছেন তার একটা ঘোষণা করছেন, এবং আপনাদের যে কজন ওয়ারিশ আছেন প্রত্যেকের একটি সই থাকে, প্রত্যেকের 1 2 3 4 করে সিরিয়াল নাম্বার থাকে, যে সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনাদের প্রত্যেক ওয়ারিশে সই করতে হয়। এই ফর্মটির কথা বলছি। এই ফর্মটির নিচে থাকে আপনার প্রতিবেশীদের 5 জনের স্বাক্ষর। ওই প্রথমে থাকে আপনাদের ওয়ারিশগণের স্বাক্ষর এবং তারপরে থাকে প্রতিবেশীদের স্বাক্ষর। এই যে ফর্মটা এখন আলোচনা করছি, এই ফর্মটিতে আপনার প্রতিবেশী 5 জনের স্বাক্ষর লাগবে, যেখানে প্রতিবেশীর প্রথমে নাম লিখবে, তারপরে তার পিতার নাম লিখবে এবং তার ঠিকানাটি লিখবে এবং তারপর শেষে একটি সিগনেচার করে পাশে একটি ডেট দিয়ে দেবে। এই হচ্ছে ফর্ম। এরপরে আসে আরেকটি ফর্ম, যেখানে অঙ্গীকারপত্র আপনার ঘোষণা করতে হয় যে আপনার স্বামী হোক, পিতা হোক, সন্তান হোক, তিনি মারা গেছেন এবং তিনি কত তারিখে মারা গেছেন সেগুলো আপনাকে উল্লেখ করতে হয়। এবং এই অঙ্গীকারপত্রে যে ওয়ারিশগণ আপনারা আছেন প্রত্যেকের একটি করে পাসপোর্ট সাইজের রঙিন ছবি কিন্তু এখানে লাগছে, এবং এই পাশে আপনাদের একটি সই করে দিতে হয়। যে ছবি আপনি দিলেন, মানে যে ওয়ারিশগুলো আছেন আপনারা প্রত্যেকের ছবি এখানে লাগাতে হয় এবং মারতে হয় এবং পাশে একটি সই করতে হয়। এই সই হয়ে গেলে আপনার ঠিকানাটাই এখানে উল্লেখ করে দেবেন, আপনি কোন ঠিকানায় আছেন, জেলা, পোস্ট, এইগুলো আপনি গ্রাম, এগুলো আপনি উল্লেখ করে দিলেন পিন নম্বর, ফোন নম্বর দিয়ে। এগুলো দেওয়ার পরেই কিন্তু আপনার ফর্মটি কমপ্লিট হয়। তবে আরেকটি ফর্ম থাকে, সেটা হচ্ছে ই পেমেন্টের ফর্ম। ই পেমেন্টের ফর্ম বলতে আমি এই ফর্মের আলোচনা করতে করতে প্রথমে বলেছিলাম ব্যাঙ্ক ডিটেলসের ফর্ম। হ্যাঁ, সেটা তো থাকে এবং ই পেমেন্টের ফর্মও থাকে। ই পেমেন্টের ফর্ম বলতে আপনি যে ব্যাঙ্ক ডিটেলসে যতজনের নাম দিয়েছেন, যে ওয়ারিশগুণ আছে প্রত্যেকের ই পেমেন্ট থাকবে, ই পেমেন্টের ফর্ম থাকবে, যেখানে আপনার আছে অ্যাকাউন্ট অনুযায়ী আপনার যে নাম আছে সেই নামটি লিখবেন, অ্যাকাউন্ট নম্বর লিখবেন, আইএফসি কোড লিখবেন, মোবাইল নম্বর লিখবেন এবং আপনার ঠিকানাটি প্রত্যেকটি উল্লেখ করতে হবে। প্রত্যেক ওয়ারিশের ক্ষেত্রে এগুলি কিন্তু লাগছে। মানে একটি আপনি যদি 3 জন ওয়ারিশ থাকে 3টে ই পেমেন্টের ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে এক্ষেত্রে হয়ে গেল। যখন হয়ে গেল আপনার ফর্মটি কিন্তু একদম পুরো রেডি হয়ে গেল। যখন রেডি হয়ে গেল তখন ধরুন, আমি এখানে আপনাদের বোঝানোর সুবিধার্থে বলে রাখি, ধরুন কোনো কৃষকের 4 জন ওয়ারিশ আছেন। এই 4 জন ওয়ারিশের ক্ষেত্রে 4টে ই পেমেন্টের ফর্ম আপনি ফিল আপ করলেন এবং তারপরে এই যে আপনি ফিল আপ করার পরে আপনার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল আপনার এই ফর্মটি, মানে কৃষক বন্ধু ডেথ বেনিফিট স্কিমের টোটাল ফর্মটি ক্লিয়ার হয়ে গেল। এরপরে আপনার আসে এই ধরুন 4 জন ওয়ারিশ আছে, তাহলে 4টে সেট আপনাকে কিন্তু বানাতে হবে। এই 4টে সেট আপনি কীভাবে বানাবেন? প্রথমে যে হাত লেখা যে বাংলা ফর্মটি ছিল সেটিতে আমি বলেছিলাম যে 4 জনের ওয়ারিশ থাকলে, যদি 4 জন ওয়ারিশ থাকে তাহলে 4টে বাংলা ফর্ম এখানে কিন্তু একটা সেটে থাকছে। তাহলে 4টে মানে 4 দ্বারা 16টি। আমি এর আগেও বলে রাখলাম যে এই বাংলা ফর্মটি 2024 পর্যন্ত লিখতে হয়েছে, কিন্তু নতুন করে এই বাংলা ফর্মটি লেখার কোনো আর প্রয়োজন নেই, ইংরেজি ফর্ম দিলেও হবে। যদিও আপনার ব্লকে গিয়ে আপনি কিন্তু অবশ্যই বিষয়টি শুনে নেবেন অফিসে গিয়ে। তবে এই যে আপনি সেটটি বানালেন, এই সেটটি বানানোর পরে আপনার যে বাংলা ফর্মটি একটি থাকবে আপনার অরিজিনাল ফর্ম। অরিজিনাল মানে আপনি যেটি হাতে লিখেছেন সেটি হচ্ছে অরিজিনাল, আর বাদবাকি কিন্তু আপনার ফর্মগুলো প্রত্যেকটি জেরক্স করতে হবে। মানে একটি সেট আপনার তৈরি আছে, অর্থাৎ যদি কোনো কৃষকের 4 জন ওয়ারিশ থাকে তাহলে কিন্তু আরও আপনাকে 3টে সেট বানাতে হচ্ছে জেরক্স করে, মানে আপনার হাতে লেখা ফর্মটি জেরক্স করে তৈরি করতে হচ্ছে। তাহলে এই জেরক্স করে যখন তৈরি করলেন তখন আপনি এই ফর্মগুলো সাজাবেন কীভাবে? দেখুন, প্রথমে বাংলা ফর্মটি আসে, তারপরে হচ্ছে 1 নম্বর মানে লেট কৃষকের নামে, তারপরে 1 নম্বর আরেকটি আসে যেটা হচ্ছে ক্লিমেন্টসদের ডিটেলস সম্বন্ধে এবং তাদের এজ এবং তাদের ডিটেলসগুলো লিখতে হয়, এবং তারপরে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে 6 নম্বর একটি ফর্ম, 6 নম্বর পর্যন্ত একটি ফর্ম থাকে। এই ফর্মটি হয়ে যাওয়ার পরে আপনাকে এই যে আপনি যে অরিজিনাল ফর্মটি আপনি ফিল আপ করেছেন এই ফিল আপের সঙ্গে আমি বলে দিচ্ছি, তাহলে প্রথম সেটটি আপনার তৈরি হয়ে যাবে। এগুলো হয়ে যাওয়ার পরে আপনারা আসে ব্যাঙ্ক ডিটেলসের, অর্থাৎ কি আপনার যে ব্যাঙ্ক ডিটেলস আছে, যে ব্যাঙ্ক ডিটেলসের ফর্মটি ছিল সেটি আপনি প্রথমে দেবেন। এইটি ফর্ম সাজানোর প্রথমে দিলেও কোনো অসুবিধা নেই।
দিলেন, দেওয়ার পরে আপনার আসছে যে মৃত কৃষক তার ডেথ সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড এবং জমির রেকর্ডটি। এটি দেওয়ার পরে থাকছে, আমি বলেছিলাম, একটি ছবি দেওয়ার ফর্ম, মানে যেটা অঙ্গীকারপত্র ঘোষণাপত্র, যেটিতে আপনি রঙিন ছবি মেরেছিলেন বা লাগিয়েছেন, ওই ছবির ফর্মটি আপনি অরিজিনাল এখানে দিয়ে দিলেন। ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে যে ওয়ারিশ কাগজটা এনেছিলেন সেটি এখানে অরিজিনাল যাবে। এনওসি যেটি আপনি IMW অফিসারের থেকে এনেছিলেন সেটি এখানে অরিজিনাল যাচ্ছে। এবং হচ্ছে আপনার এই তিনটে অরিজিনাল দেওয়ার পরে আপনার ওয়ারিশ কাগজটা দেওয়ার পরে আসছে ওয়ারিশদের ভোটার কার্ড, আধার কার্ড এবং পেমেন্ট এবং ব্যাংকের বই। এইভাবে আপনি সেটটি সাজাবেন। প্রথমে মৃত কৃষকের ভোটার কার্ড, আধার কার্ড, জমির রেকর্ডটি, এবং তারপরে আসছে অঙ্গীকারপত্রের ফর্মটি যেটি ছবি আছে, তারপরে আসছে আপনার শ্রম দপ্তরের NOC ফর্মটি, তারপরে আসছে কিন্তু আপনার ওয়ারিশ সার্টিফিকেটটি, এবং তারপরে ওয়ারিশদের ভোটার কার্ড, আধার কার্ড, পেমেন্ট এবং ব্যাংকের বই। এইভাবে কিন্তু প্রত্যেকের সেটটি সাজাবেন। সাজানো হয়ে গেলে প্রথমের সেট আপনার তৈরি হয়ে গেল, এবং বাদবাকি সেটগুলো আপনি জেরক্স করে নিলেন। এবং ফর্ম বাদে আপনি আপনাদের যে ডকুমেন্টসগুলো দিয়েছেন এই ফর্মের সাথে, মানে ভোটার কার্ড, আধার কার্ড, জমির পর্চা, এইগুলোর ক্ষেত্রে আপনার কিন্তু প্রত্যেকটি জেরক্সের কপির নিচে গ্যাজেটেড অফিসার দিয়ে সই করিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আপনার ফর্মটি পুরো কমপ্লিট হয়ে গেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানলাম কৃষক বন্ধু ডেথ বেনিফিট স্কিমে আপনি কীভাবে আবেদন করবেন, কীভাবে কোন কোন ডকুমেন্টস সংগ্রহ করবেন, কীভাবে ফর্মটি ফিল আপ করবেন, কীভাবে সেট সাজাবেন, প্রত্যেকটি বিষয় আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। ভিডিওতে আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে কৃষক বন্ধু ডেথ বেনিফিট স্কিম কীভাবে আপনি আবেদন করবেন, এবং এরপরে কি হয়, এরপরে একটি ইনকোয়ারি হয় অফিস লেভেলের। এবং ইনকোয়ারি বলতে আপনার বাড়িতে গিয়ে একটা ইনকোয়ারি হবে, যে প্রতিবেশীদের আপনি সই করিয়েছেন তাদের দু একজনকে রাখবেন, এবং ইনকোয়ারি হয়ে যাওয়ার পরে আপনাদের এই 2 লক্ষ টাকাটা প্রত্যেক ওয়ারিশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমানভাবে ভাগ হয়ে কিন্তু পাবেন। তাহলে এই আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম, এবং আশা করি বুঝতে পেরেছেন কৃষক বন্ধু ডেথ বেনিফিট স্কিম কীভাবে আবেদন করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনে ক্লিক করে দেবেন। তাহলে এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। থ্যাংক ইউ।